কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা হাইড্রোলজি সাজেশন সম্পর্কে জানব। তো তোমাদের আগেও আমি বলেছি, এটা সাজেশন বলা চলে কিন্তু সাজেশন নয়। এগুলো আমি দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন, কারণ তোমাদের সিলেবাস অনেক বছর পর ঘুরিয়ে এসেছে। তাই তোমাদের প্রশ্ন কেমন হবে না হবে সেটা সম্পর্কে সাজেশন করা সম্ভব না যে তোমাদের আমি 10টা প্রশ্ন বলে দিলাম সেখান থেকে 2টো প্রশ্ন পড়ে গেল। এটা সম্ভব নয় এই বছর, এবং যদি কেউ সম্ভব বলে তাহলে সে তোমাদের শুধুমাত্র রিস্ক নিয়ে বলছে। তাই তাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন গুলো পড়ে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে। তাহলে তোমরা যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। তো আজকে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব। তোমাদের 5 এবং 10 মার্ক মিলিয়ে 30টা মতন কোয়েশ্চেন রয়েছে, এবং 10 মার্ক মোটামুটি 12 থেকে 14টা মতন রয়েছে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, তোমাদের পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন আসুক ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো চলো দেখি আজকের কোয়েশ্চেন গুলো। তো প্রথমেই তোমাদের সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা দেখে নাও। অনেক বড় সিলেবাস। তোমাদের যখন এই সিলেবাসটা যখন অনেক বছর আগে ছিল, তখন এই সিলেবাস, এই যে এত এত বড়টা দেখছো, 6টা তোমাদের চ্যাপ্টার রয়েছে, মেজর চ্যাপ্টার। কিন্তু এই 6টার মধ্যে কিন্তু প্রচুর চ্যাপ্টার রয়েছে, কিন্তু এই 6টা যেহেতু মেজর চ্যাপ্টার রয়েছে, তোমাদের এর আগে যখন 2017, 18, 16 সালে, 12, 13 সালে যেই যখন সিলেবাস ছিল হাইড্রোলজির, তখন এখান থেকে মাত্র 4টে ইউনিট পড়ানো হতো। 4টে ইউনিট ছিল, কিন্তু এবার তোমাদের অনেক বড়, তার সঙ্গে তোমাদের ওশিয়ানোগ্রাফিও একসঙ্গে পড়তে হবে। তাই তোমাদের প্রশ্ন সংখ্যা বেশি এবং তোমাদের পরীক্ষাও খুব কাছে। তাই দ্রুত তোমরা এই প্রশ্নগুলো রেডি করে নাও। তো প্রথমে আমি চ্যাপ্টার গুলো কিভাবে ভাগ করেছি, এই 1, 2, 3, 4, 5, 6 এইভাবে লেখা আছে, এইভাবে আমি চ্যাপ্টার গুলো ভাগ করেছি। তো প্রথম চ্যাপ্টার কি রয়েছে? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি থেকে তোমাদের টোটাল 2টি প্রশ্ন পড়তে হবে। এই 2টি প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ হাইড্রোলজিক্যাল নলেজ ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। এই দুটো তোমাদের প্রশ্ন পড়তে হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে হাইড্রোলজির নলেজটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা দরকার হয় সেটা সম্বন্ধে একটা 10 মার্কের প্রশ্ন পড়তে পারে। এটা 2 মার্কের জন্য আসে, 5-এর জন্য আসে, 10-এর জন্য আসতে পারে। এবং 1 নম্বর যেটা প্রশ্ন স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি, সেটা যদি 10-এর আসে তাহলে স্কোপ অ্যান্ড কন্টেন্ট একসঙ্গে দেবে, এবং যদি 5 মার্কের দেয় তাহলে শুধুমাত্র স্কোপটা দেবে, কন্টেন্টটা দিবে না। তো এই প্রথম চ্যাপ্টার থেকে এইটুকুই। 2 নম্বর চ্যাপ্টার রয়েছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ বিশ্বের জলচক্র। বিশ্বের জলচক্রের সঙ্গে আর কি কি রয়েছে, এই বিশ্বের জলচক্রের কনসেপ্ট এবং সিগনিফিকেন্স বা তাৎপর্য, এবং কনসেপ্ট অফ ওয়াটার বাজেট, এইটুকু তোমাদের রয়েছে। তো এখান থেকে তোমাদের টোটাল 5টি প্রশ্ন রয়েছে চ্যাপ্টার 2 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য কনসেপ্ট অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা বিষয়টা কি, কি জিনিস, কিভাবে কাজ করে, এটা তোমাদের বোঝাতে হবে। এবার এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। কিভাবে? ডেসক্রাইব দ্য মেজর প্রসেস ইনভলভড ইন হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে কোন কোন প্রসেসের মাধ্যমে হাইড্রোলজিক্যাল সাইকেলটা কমপ্লিট হয় সেটা তোমাদের আসতে পারে। একই প্রশ্নের একই উত্তর। 2 নম্বর আসতে পারে রাইট অ্যাবাউট দ্য কম্পোনেন্টস অর এলিমেন্টস অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে এই গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের অন্তর্গত যে কম্পোনেন্ট বা এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো তোমাদের দিতে পারে। আবার ঘুরিয়ে আসতে পারে এক্সপ্লেন উইথ সুইটেবল ডায়াগ্রাম দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে তোমাদের সুইটেবল ডায়াগ্রামের সাথে, মানে ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিতে হবে। 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর অরটা দেখো, অর দিয়ে লেখা আছে, এটা একটু বোঝার বিষয়। ডিসক্রাইব দ্য সার্কুলেশন অফ ওয়াটার বিটুইন অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার এন্ড হাইড্রোস্ফিয়ার থ্রু দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে জল, এই যে জল অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ারে কিভাবে চক্রাকারে ঘুরতে থাকে, এটাই হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলে কিভাবে ঘুরতে থাকে, এটা তোমাদের বোঝাতে হবে। তো গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল কিভাবে কাজ করে,
এই যে সমুদ্রের জল, এই সমুদ্রের জলে যখন সূর্যের আলো পড়ে তখন সমুদ্রের জল ইভাপোরেট হয় বা বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যায়, অর্থাৎ অ্যাটমসফিয়ারে মিশে যায়। এবার যখন সেই বাষ্প যখন ঠান্ডা হয়, সেই বাষ্প যখন ঠান্ডা হয় তখন কন্ডেনসেশন প্রক্রিয়ায় ঠান্ডা হওয়ার ফলে সেগুলো জলবিন্দুতে রূপ নেয়। এবার জলবিন্দুতে রূপ নেওয়ার ফলে কি হয়, অ্যাটমসফিয়ার থেকে সেই জলবিন্দুগুলো তখন বৃষ্টি রূপে বা তুষার রূপে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলে এসে পড়ে। লিথোস্ফিয়ার অথবা শিলামণ্ডলে এসে যখন পড়ে তখন আবার নদী নালার মাধ্যমে সেই লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল থেকে তখন আবার হাইড্রোস্ফিয়ার অর্থাৎ এই নদীতে মিশে যায়, এবং নদীর পর সেই শিলামণ্ডলে পড়ার পর নদীতে মেশে, নদীতে মেশার পর সেই নদীর মাধ্যমে সেই জল এসে আবার সমুদ্রে মেশে। তো এটাই তো হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। এই জলই তো ঘুরতে থাকছে সব জায়গায়, এই জলটা কিভাবে ঘুরে সেটাই হাইড্রোলজিক্যাল সাইকেলের মাধ্যমে তোমাদের বোঝাতে হবে। এবার আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট ডিটারমিনেন্ট ফ্যাক্টরস অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। এটা সাধারণত 5 মার্কের জন্য আছে বা 10-এর জন্য দিতে পারে। তো ফ্যাক্টর বা নিয়ন্ত্রকগুলি কি কি এটা তোমরা পড়ে যেও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের তাৎপর্যটা কি। অথবা আসতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে বিশ্বের জলচক্রের গুরুত্বটা কি। অথবা আসতে পারে ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ দ্য গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল ইন কনটেক্সট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের মাধ্যমে কি স্থানান্তরিত হয়, হয়তো সেই জল। তো এই যে পৃথিবীর জলসম্পদ, এই জলসম্পদ ব্যবস্থাপনায় হাইড্রোলজিক্যাল সাইকেল কতটা গুরুত্ব পালন করে সেটাই তোমাদের বুঝিয়ে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ওয়াটার বাজেট অর ওয়াটার ব্যালেন্স। তোমরা যখন 4th সেমিস্টারে পড়েছো তখন তোমরা হিট বাজেট সম্বন্ধে জেনেছো। এটা হচ্ছে ওয়াটার, এই ওই রকমই হচ্ছে ওয়াটার বাজেট। যেমন হিট বাজেট সূর্যের আলো কোথায় কতটুকু পড়ে, কোথায় যায়, কতটুকু অ্যালবেডো হিসাবে চলে যায়, কতটুকু পৃথিবী শোষণ করে, কতটুকু অ্যাটমসফিয়ার শোষণ করে, আবার আবার এক সময় সেই ছেড়ে দেয়। তো এই ওয়াটার বাজেট বা ওয়াটার ব্যালেন্সটা সেই রকম, কোথায় থেকে কতটা জল পরিবাহিত হয়, কোথায় কতটা জল বৃষ্টিপাত হিসাবে পড়ে, এই বিষয়গুলোই হচ্ছে ওয়াটার বাজেটের মধ্যে পড়ে। অথবা এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, হোয়াট আর দ্য মেন কম্পোনেন্টস অফ ওয়াটার বাজেট, মানে ওয়াটার বাজেটের মধ্যে মূল উপাদানগুলি কি কি। অথবা আসতে পারে রাইট দ্য জেনারেল ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন অ্যান্ড এক্সপ্লেন ইট টার্মস, মানে ওয়াটার ব্যালেন্সের ইকুয়েশন রয়েছে, মানে ওয়াটার বাজেট বা ওয়াটার ব্যালেন্সটা একটা ইকুয়েশনের মাধ্যমে ব্যবহৃত হয়, এবং এই ইকুয়েশনের মধ্যেই এর উপাদানগুলি বা মেন কম্পোনেন্ট গুলি সম্বন্ধে বলা রয়েছে। তো এটাই তোমাদের বোঝাতে হবে। অথবা আসতে পারে এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস অফ ওয়াটার বাজেট, মানে ওয়াটার বাজেটের ক্ষেত্রে কোন নিয়ন্ত্রকগুলি গুরুত্ব পালন করে। তো এইটুকুই। 5 নম্বর বিষয় হচ্ছে এলুসিয়েটেড হাইড্রোলজিক্যাল সাইকেল মেনশনিং ইটস ইম্প্যাক্ট অন ওয়াটার ব্যালেন্স, মানে এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল এই পৃথিবীর ওয়াটার ব্যালেন্স এর ক্ষেত্রে কতটা গুরুত্ব পালন করে সেটা তোমাদের বুঝিয়ে দিতে হবে। এই 5টা প্রশ্ন তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। এবার হচ্ছে আমরা 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার কি রয়েছে, গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারের স্টোরেজ, মুভমেন্ট, ডিসচার্জ। গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে ভৌম জল। এর সঙ্গে তোমাদের পড়তে হবে অ্যাকুইফার, অ্যাকুইফারের টাইপস, ইস্যু রিলেটেড এন্ড ওভার ইউটিলাইজেশন, মানে অ্যাকুইফার থেকে জল বেশি উত্তোলন করার ফলে কি কি হতে পারে এইসব। তো এখান থেকে কি কি আসতে পারে প্রশ্ন, এখান থেকে আমি টোটাল 10টি প্রশ্ন রেখেছি। এই 10টি হচ্ছে 5 এবং 10 মিলিয়ে, সবগুলোই 10 মার্ক নয়। এবং এখান থেকে যদি 5 এবং 10 মার্কের এই 10টা প্রশ্ন পড়ে যাও তাহলে সব 2 মার্কের প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা কি, ডেসক্রাইব দ্য মুভমেন্ট অর ফ্লো অ্যান্ড স্টোরেজ অফ গ্রাউন্ড ওয়াটার, মানে মুভমেন্ট অ্যান্ড ফ্লো মানে হচ্ছে পরিবহন, এবং স্টোরেজ মানে হচ্ছে সংরক্ষণ। তো এই গ্রাউন্ড ওয়াটারের এই মানে এই মুভমেন্ট অথবা ফ্লো এবং এর স্টোরেজ এটা কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করো। অথবা দিতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য মেকানিজম অফ মুভমেন্ট অ্যান্ড স্টোরেজ অফ গ্রাউন্ড ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটারের মুভমেন্ট এবং স্টোরেজের মেকানিজমটা ব্যাখ্যা করো। অথবা দিতে পারে রাইট ডাউন দ্য নেচার অফ দ্য মুভমেন্ট অ্যান্ড স্টোরেজ অফ গ্রাউন্ড ওয়াটার, মানে নেচার গ্রাউন্ড ওয়াটারের মুভমেন্ট এবং স্টোরেজের নেচারটা কেমন। অথবা ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার, মানে কোন কোন নিয়ন্ত্রকগুলি গ্রাউন্ড ওয়াটারের মুভমেন্টকে কন্ট্রোল করে থাকে, সেই বিষয়গুলো তোমাদের বোঝাতে হবে। তো এটা। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট মোডস অফ অকুয়ারেন্স অফ গ্রাউন্ড ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটার গুলি কোন কোন মোডসে অকুয়ারেন্স মানে অবস্থিত রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর হচ্ছে রাইট ডাউন দ্য সোর্সেস এন্ড টাইপস অফ গ্রাউন্ড ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটারের যে সোর্স গুলো রয়েছে মানে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে।
এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে, সেই শর্ট প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে, কারণ এগুলো 5, 2 এবং 10-এর ক্ষেত্রে 10-এর ক্ষেত্রে আসার সম্ভাবনা কম, 5, 2 এর ক্ষেত্রে আসার সম্ভাবনা বেশি। এবার বিষয় হচ্ছে তোমাদের যেহেতু নতুন সিলেবাস এবং পরীক্ষাতে প্রশ্ন কেমন হবে তা আমরা সম্পর্কে কিচ্ছু জানি না, প্রশ্নপত্র যখন হাতে পাবো তখন আমরা জানতে পারবো। তো দেখা যাচ্ছে যে তোমাদের কি দিল, 5+5 করে প্রশ্ন দিয়ে দিল, 5+5 10 মার্কের প্রশ্ন। তাহলে দিয়ে দিতে পারে রাইট ডাউন দ্য সোর্সেস এন্ড টাইপস অফ গ্রাউন্ড ওয়াটার, এটা 5 মার্কের দিয়ে দিল, আর তার সঙ্গে দিয়ে দিল আর একটা প্রশ্ন। তাহলে প্রশ্নগুলো এইভাবেও আসতে পারে, তাই তোমাদের 5 এবং 10 দুটোই পড়ে যেতে হবে। 4 নম্বর প্রশ্নতে দেখো, রাইট অ্যাবাউট দ্য ডার্কিস ফ্লো ল অফ গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট। এই গ্রাউন্ড ওয়াটারের মুভমেন্টের ক্ষেত্রে ডার্সি নামে একজন হাইড্রোলজিস্ট, তিনি একটা ল দিয়েছেন, তো সেই লটা তোমাদের পড়তে হবে। এবং এর সঙ্গে পড়তে হবে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অফ গ্রাউন্ড ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটারের সিগনিফিকেন্স বা তাৎপর্য কি এবং গুরুত্ব কি, এটা তোমাদের পড়তে হবে। তো এইভাবে 5+5 দেখো লিখে রেখেছি, এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। 5 নম্বরটা দেখো, 5 নম্বর লেখা আছে ডিসকাস দ্য টাইপস অফ অ্যাকুইফার। তোমরা যখন 11-এ পড়েছো, 11-12-এ পড়েছো, তখন অ্যাকুইফার পড়েছো। এই অ্যাকুইফারের যে প্রকারভেদগুলি রয়েছে, অ্যাকুইটার্ড, তারপরে বিভিন্ন যে প্রকারভেদগুলি রয়েছে, সেই প্রকারভেদগুলি তোমাদের পড়তে হবে এবং তার সঙ্গে তোমাদের একটা পার্থক্য বা দুটো পার্থক্য পড়তে হবে। সেগুলো কি? ডিস্টিংগুইশ বিটুইন কনফাইন্ড এন্ড আনকনফাইন্ড অ্যাকুইফার। এই কনফাইন্ড অর্থাৎ মুক্ত অ্যাকুইফার এবং বদ্ধ অ্যাকুইফার, এই দুটির মধ্যে পার্থক্য আলোচনা তোমাদের পরীক্ষাতে এসে থাকে, অথবা অ্যাকুইটার্ড এবং অ্যাকুইফারের মধ্যে পার্থক্য, এটাও তোমাদের এসে থাকে। অ্যাকুইটার্ড এবং অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য তোমাদের 5 মার্কের জন্য বা 2 মার্কের জন্য এসে থাকে, তাই এটাও গুরুত্বপূর্ণ। এবার আসছি 6 নম্বর প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন পোরোসিটি আর পারমিয়াবিলিটি। তোমরা যখন সয়েল জিওগ্রাফি পড়েছো 4th সেমিস্টারে, তখনই তোমরা পোরোসিটি এবং পারমিয়াবিলিটি সম্বন্ধে জেনেছো। পোরোসিটি মানে কি? পোরোসিটি মানে হচ্ছে মাটিতে ছিদ্র, মাটিরতে ছিদ্র কত রয়েছে এবং মানে ছিদ্রের সংখ্যা, অর্থাৎ পোর স্পেস মানে ফ্রি স্পেসের সংখ্যা এর অনুপাত, এবং পারমিয়াবিলিটি মানে হচ্ছে সেই পোর স্পেসের মাধ্যমে জলের বহনের ক্ষমতা, এটা হচ্ছে পারমিয়াবিলিটি। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা আলোচনা তোমাদের 5 বা 2 এর জন্য দিয়ে থাকে। 7 নম্বর প্রশ্নটা দেখো, অ্যানালাইজ দ্য প্রসেস অফ রিচার্জ এন্ড ডিসচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার। মানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ মানে গ্রাউন্ড ওয়াটারকে সংগ্রহ এবং ডিসচার্জ মানে বের করে দেওয়া। তো এই রিচার্জ এবং ডিসচার্জ গ্রাউন্ড ওয়াটার, এটা একটা গুরুত্বপূর্ণ মেকানিজম 10 মার্কের জন্য আসার জন্য। এবার 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ গ্রাউন্ড ওয়াটার। যেমন গ্রাউন্ড ওয়াটারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি রয়েছে, এই ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি গুলো তোমাদের 5-এর জন্য সাধারণত এসে থাকে, কিন্তু 10-এর ক্ষেত্রে ওইভাবেই তোমাদের 5+5 বলে দিয়ে দিতে পারে, তাই এই প্রপার্টি গুলো তোমরা পড়ে যাবে। এবার 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য টাইপস অফ স্প্রিংস। তোমাদের ডাইরেক্ট বলা নেই, কিন্তু গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে স্প্রিং গুলোকে পড়ে যেতে হয়, স্প্রিং বা প্রশ্রবণ গুলোকে পড়ে যেতে হয়, তাই প্রশ্রবণ গুলো তোমরা পড়ে যাবে, সহজ বিষয়, তোমরা তাড়াতাড়ি বুঝে নিবে। এই প্রশ্রবণ গুলো পড়ে যাও এবং তার সঙ্গে ডিস্টিংগুইশ বিটুইন পেরিনিয়াল স্প্রিং অ্যান্ড ইন্টারমিটেন্ট স্প্রিং, এই দুটো সম্বন্ধে তোমরা পার্থক্য পড়ে যাও। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য কজ, কনসিকুয়েন্সেস এন্ড ম্যানেজমেন্ট অফ ওভার ইউটিলাইজেশন অফ গ্রাউন্ড ওয়াটার অর অ্যাকুইফার্স। মানে এই যে গ্রাউন্ড ওয়াটার বা অ্যাকুইফারের জল কে অতিরিক্ত পরিমাণে বের করে নেওয়ার কি কারণ, এর ফলাফল কি হতে পারে এবং এটাকে কিভাবে ম্যানেজ করা যায়, সেটা সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসে। তো এই 10টা প্রশ্ন গ্রাউন্ড ওয়াটার থেকে তোমাদের পড়লেই আশা করছি এখান থেকে আর পড়ার দরকার নেই। এবার আসছি আমরা চ্যাপ্টার 4 and 5। চ্যাপ্টার 4 and 5-এ কি রয়েছে? কনসেপ্ট অফ বেসিন হাইড্রোলজি এন্ড রান অফ সাইকেল, তার সঙ্গে আছে ইউনিট হাইড্রোগ্রাফ, রেটিং কার্ভ এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন। তো এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে? এই চ্যাপ্টারটা যেহেতু অনেকগুলো জিনিস একসঙ্গে, 4 এবং 5 নম্বর চ্যাপ্টার, তাই এখান থেকে তোমাদের 11টি বা 10টি প্রশ্ন রয়েছে। তো কি কি পড়তে হবে? এই প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্লেন হোয়াই এ ড্রেনেজ বেসিন কনসিডার্ড অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট। মানে একটা ড্রেনেজ বেসিন হাইড্রোলজিক্যাল ইউনিট হিসাবে কনসিডার করার কারণ কি কি। এটা একটা 5 মার্কের বা এটা একটা 10 মার্কের ক্ষেত্রে বেশিরভাগ এসে থাকে, 5 মার্কের ক্ষেত্রে আসে না বললেই চলে। 10 মার্কের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস এন্ড প্রসেস ইনভলভড ইন বেসিন হাইড্রোলজি। অর্থাৎ বেসিন হাইড্রোলজির ক্ষেত্রে কোন কোন কম্পোনেন্ট এবং প্রসেসগুলি ইনভলভড হয়ে থাকে সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ বেসিন মরফোমেট্রি।
এবং ডিসকাস হাউ বেসিন মরফোলজি ইনফ্লুয়েন্সেস দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে বেসিন মরফোলজি হাইড্রোলজিক্যাল সাইকেলকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, এটাও তোমাদের 5 বা 10 এর জন্য এসে থাকে। 4 নম্বর প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আইআরবিএম। আইআরবিএম মানে হচ্ছে ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট। এই ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তো এই ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্টের বিভিন্ন অবজেক্টিভ, এর বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এটা ভালো প্রশ্ন 10 মার্কের জন্য আসার জন্য। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ রান অফ সাইকেল। রান অফ সাইকেল থেকে আশা করছি রান অফ এবং রান অফ সাইকেল দুটো কিন্তু বিষয় আলাদা। তো রান অফ এবং রান অফ সাইকেল দুটো থেকে একটা তোমাদের আশা করছি 5 মার্কের প্রশ্ন চলে আসবে, তাই এখনো ভালো করে পড়ো। তো কি বিষয়টা, রান অফ সাইকেলের কনসেপ্টটা দাও, অথবা এখান থেকে আসতে পারে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ফেজেস অফ রান অফ সাইকেল। এই যে রান অফ সাইকেল বা রান অফ চক্র, এই রান অফ চক্রের যে বিভিন্ন ফেজ বা ধাপ রয়েছে বা পর্যায় রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। অথবা দিতে পারে এইভাবে, এই যে রান অফ সাইকেলটা, এই রান অফ সাইকেলটার ধারণা দিয়েছেন কিন্তু ডাব্লিউ.জি. হোয়েট। তার কারণে প্রশ্নটা এইভাবেও আসতে পারে ডিসক্রাইব উইথ ডায়াগ্রাম দ্য ডিফারেন্ট ফেজেস অফ রান অফ সাইকেল অ্যাজ সাজেস্টেড বাই ডাব্লিউ.জি. হোয়েট। এইভাবেও তোমাদের প্রশ্নটা আসতে পারে। অথবা আসতে পারে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ রান অফ সাইকেল ইন হাইড্রোলজিক্যাল স্টাডিজ, মানে এই হাইড্রোলজিক্যাল বা এই জলবিদ্যার স্টাডিজ এর ক্ষেত্রে এই রান অফ সাইকেল কি গুরুত্ব পালন করে, এটাও তোমাদের আসতে পারে। তো একই প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে। 6 নম্বর হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ রান অফ। রান অফ কাকে বলা, মানে কি জিনিস কাকে বলা হয় এই বিষয়টা। অথবা আসতে পারে ডিসকাস দ্য টাইপস এন্ড কম্পোনেন্টস অফ রান অফ। রান অফ এর টাইপস গুলি কি কি, দুটো টাইপস রয়েছে, সারফেস রান অফ এবং সাব সারফেস রান অফ, এবং এর যে বিভিন্ন কম্পোনেন্ট গুলি রয়েছে বা যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। অথবা আসতে পারে ডিসক্রাইব দ্য রোলস প্লেড বাই সারফেস রান অফ, মানে সারফেস রান অফ কি রোল পালন করে সেই রোলটা তোমাদের আলোচনা করতে হবে। এগুলো সাধারণত 5 মার্কের জন্য আসে। এবং আলাদা এবং এছাড়াও আসতে পারে ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ সারফেস রান অফ, মানে সারফেস রান অফ এর ফ্যাক্টরস গুলি আলোচনা করো। তো এইভাবে আসতে পারে প্রশ্নটা। অথবা আসতে পারে, আর 7 নম্বর প্রশ্নটা আসতে পারে সারফেস রান অফ এবং সাব সারফেস রান অফ এর মধ্যে পার্থক্যগুলো সাধারণত 5 মার্কের জন্যই তোমাদের আসে। অথবা আরেকটা পার্থক্য রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন রান অফ এন্ড রান অফ সাইকেল। বললাম যে রান অফ এবং রান অফ সাইকেল দুটো আলাদা জিনিস, তাই রান অফ এবং রান অফ সাইকেলের মধ্যে পার্থক্য তোমাদের 5 মার্কের জন্য দিয়ে দিতে পারে। 9 নম্বর হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইউনিট হাইড্রোগ্রাফ। একক হাইড্রোগ্রাফ বা ইউনিট হাইড্রোগ্রাফ কি জিনিস এর কনসেপ্টটা দাও। তার সঙ্গে এটা ঘুরিয়ে আসতে পারে কিভাবে, যে ইম্পর্টেন্স এন্ড অ্যাপ্লিকেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ, মানে এই যে ইউনিট হাইড্রোগ্রাফ এর ইম্পর্টেন্স বা গুরুত্ব কি এবং এর অ্যাপ্লিকেশন মানে এর কাজ কি বা ব্যবহার কি, এইভাবেও তোমাদের প্রশ্নটা আসতে পারে। এবং 10 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে রাইট ডাউন অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ রেটিং কার্ভ। এই রেটিং কার্ভ কি জিনিস এর ধারণা দাও এবং এর ইম্পর্টেন্স বা অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করো। তো এইভাবে তোমাদের প্রশ্নটা আসতে পারে। তো এগুলো সাধারণত তোমাদের 5 জন্য এসে থাকে। তো এটা গেল 4 এবং 5 নম্বর ইউনিট থেকে। এবং 6 নম্বর এবং লাস্ট ইউনিট হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বা IWRM। এই IRBM IWRM এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা, তাই তোমরা গুলিয়ে এসো না। তোমরা দেখা যায় যে মুখস্থ করে গেলে একটা লিখে এলে একটা, এইভাবে করো না। কারণ IWRM যেমন আছে, IWMP রয়েছে, IRBM রয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা জিনিস। তো এটা প্রথম কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। এটা কি জিনিস, এর কাজ কি, এর অবজেক্টিভ কি, এর তাৎপর্য কি, এটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট মেথড অফ ওয়াটার কনজারভেশন, মানে এই যে জলকে করা, মানে ওয়াটার কনজারভেশন বা জল সংরক্ষণ করার যে ডিফারেন্ট মেথড গুলি রয়েছে সেই মেথড গুলি তোমাদের আলোচনা করতে হবে। অথবা আসতে পারে রাইট ডাউন দ্য কজ অফ ওয়াটার কনজারভেশন, মানে কি কি কারণে বা কোন কোন নেসেসিটিতে বা কি আমাদের কোন উপকারের জন্য আমাদের ওয়াটার কনজারভেশন করা উচিত বা জল সংরক্ষণ করা উচিত, সেটা সম্বন্ধে তোমাদের আসতে পারে 5 জন্য। 3 নম্বর প্রশ্নটা দেখো রাইট ডাউন এ শর্ট নোট অ্যাবাউট রেইন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জল সংরক্ষণ সম্বন্ধে তোমরা আলোচনা করো। প্রশ্নটা এইভাবে আসতে পারে হোয়াট আর দ্য নিডস এন্ড টেকনিক্স অফ রেইন ওয়াটার হারভেস্টিং, মানে এই রেইন ওয়াটার হারভেস্টিং বা যে বৃষ্টির জল সংরক্ষণ, এই বৃষ্টির জল সংরক্ষণের নিড গুলো কি কি, মানে কি কি কারণে করা হয় এবং এর টেকনিক গুলো কি কি, মানে কি কি ভাবে করা হয়, সেটা তোমাদের আলোচনা করতে হবে। এটা সাধারণত 5 মার্কের জন্য আসে। এবং 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট এ ডিটেল নোট অন ওয়াটার শেড ম্যানেজমেন্ট।
জলবিভাজিকা ব্যবস্থাপনা সম্বন্ধে তোমাদের 10 মার্কের জন্য আসে। এখান থেকে কি কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রিন্সিপাল অফ ওয়াটারশেড ম্যানেজমেন্ট, ওয়াটারশেড ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলো আলোচনা করো, অথবা ওয়াটারশেড ম্যানেজমেন্টের অবজেক্টিভ গুলো কি কি আলোচনা করো, অথবা আসতে পারে রাইট এ শর্ট নোট অন ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বা IWMP, এটা সম্বন্ধে আলোচনা করো। তো এইভাবে তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তোমাদের এই 30টা প্রশ্ন পড়লেই আশা করছি আর পড়ার দরকার পড়বে না। এখান থেকে এবার আমি বলে দিই যে তোমাদের জন্য কম পড়ার জন্য কি করতে পারো। যারা ভাবছো যে এতগুলো আমাদের পড়া সম্ভব নয়, 2 মাস পরীক্ষার সময় এতগুলো কি করে পড়বো, তাদের বলে দিচ্ছি এই প্রথম ইউনিটের 2টো প্রশ্ন, 2 নম্বর চ্যাপ্টারের এই 5টা প্রশ্ন এবং এই 6 নম্বর চ্যাপ্টারের এই 4টে প্রশ্ন, তাহলে কত হলো, 5 আর 4 9 এবং 2 11টা। এই 11টা প্রশ্ন তোমরা পড়ে যাও, তাহলে তোমরা একটা 10 মার্কের প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে একটা 5 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। তাহলে তোমাদের 10 মার্কের প্রশ্ন একটা কমন হয়ে গেল মাত্র 11টা প্রশ্ন পড়ে। এবার বাদ বাকি 10 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন এগুলো থেকে আসবে, কারণ গ্রাউন্ড ওয়াটার থেকে 5 মার্কের প্রশ্ন দিবে, তারপরে এই যে রান অফ সাইকেল, তারপর রান অফ, তারপর হাইড্রোগ্রাফ, তারপর রেটিং কার্ভ, এখান থেকে 5 মার্কের প্রশ্ন একটা আসবে। তাই 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে বলা যায় না যে কোথায় থেকে আসবে, কিন্তু 10 মার্কের ক্ষেত্রে বলে দিলাম যে একটা প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে তোমরা কি করতে পারো, তোমরা 10 মার্কের 2টি প্রশ্ন যদি পেতে চাও, যে আমরা 4টে প্রশ্ন আসবে যে কোনো 2টি লিখতে হবে, তাহলে আমি কি বলেছি, ওশিয়ানোগ্রাফি বা সমুদ্রবিদ্যাতে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে কোন 10টি প্রশ্ন পড়লে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে, সেটা আমি বলে দিয়েছিলাম। এবং আজকে বলে দিলাম যে এই হাইড্রোলজি থেকে তোমাদের এই 11টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা একটা 10 মার্কের প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ 10 মার্ক তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। এবার 5 মার্কের ক্ষেত্রে সাজেশন এই বছর করা সম্ভব নেই যে 4টি 5টে 10টি প্রশ্ন দিলাম হয়ে গেল, তোমাদের এগুলো সবগুলো পড়ে যেতে হবে, তাহলে তোমরা 5 মার্কের গুলো পাবে। আবার ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন আসুক তোমাদের প্রশ্ন উত্তর তোমরা লিখে আসতে পারবে। এছাড়াও তোমরা যদি এই যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো যদি একটু বুঝে পড়ার চেষ্টা করো তাহলে তোমাদের 2 মার্ক টোটাল কমপ্লিট হয়ে যাবে।